আজ আমাদের স্টুডিওতে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর পারমিতা গাঙ্গুলি। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট ক্রিয়েটর এই দুটো যে শব্দ রয়েছে তার মধ্যে রয়েছে যে কিছু বলার বিষয় এবং তার মধ্যে কিছু ক্রিয়েশন মানে ক্রিয়েটিভিটি যেটা নিজস্বতা থেকে আসে। এবং এই দুটো বিষয়ই বেশ খানিকটা সময় আমাদের ভাবতে হয় বা মানুষকে ভাবানোর জন্য নিজেকে কিছু হোমওয়ার্ক করতে হয়। এই পুরো বিষয়টা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ভাবনা সাপেক্ষ। এই দুটো বিষয়কে মাথায় রেখে আপনার কখন মনে হলো যে আপনি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে মানুষের সামনে নিয়ে আসবেন? এটা আমার না খুব র্যান্ডমলি মনে হয়েছে, মানে আমি এরকম বলতে পারবো না যে আমি অনেক দিন ধরে জিনিসটাকে ভাবতে হঠাৎ করে একদিন বা ক্যামেরা কিনে খুব ভেবে চিনতে খুব একদম মানে হোমওয়ার্ক করে শুরু করেছি, এরকম একদমই নয়। ইটস জাস্ট দ্যাট আমি আর আমার হাজব্যান্ড, আমাদের মিক্সচারটা, ও হচ্ছে ইন্ট্রোভার্ট অ্যান্ড ক্রিয়েটিভ। যে লাইন্সগুলো আপনারা দেখছেন, যে ডায়লগগুলো আপনারা দেখছেন, সেগুলো সবটাই ওর লেখা। আর যাকে আপনারা সামনে দেখছেন, যাকে আমরা আপনাদের ফোনে যারা মানে যাকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমি, মানে ফেসটা হচ্ছে আমি। সেইটা যেটা বলতে চাইছি বা সমাজের কাছে যেটা পৌঁছতে চাইছি সেটার মিডিয়ামটা হচ্ছি আমি, আর লেখাটা হচ্ছে ওর। তো এই দুজনের মিশ্রণে এটা শুরু করা, খুব হঠাৎ করেই শুরু করা। মানে ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে ওর বরাবরই একটু ঝোঁক ছিল, সেটা আমি বিয়ের আগে থেকেই দেখেছি যে ক্রিয়েটিভ ব্যাপারটা ওর মধ্যে ছিল। নিজস্ব একটা প্ল্যাটফর্মও অনেক দিন ধরেই চাইছিল যেখানে ও নিজের ক্রিয়েটিভিটিটাকে তুলে ধরতে পারবে। এবং আমারও মানে একটা শখ, একটা স্টেজের প্রতি ভালোবাসা, একটা মাইকের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি একটা দায়িত্ব। আমি জানি না কীভাবে, এটা হয়তো আমার বাবার কাছ থেকে আমার এসছে। আমার অনেক ছোটো বয়সে, আমি যখন কলেজে পড়ি, আমার একটা এনজিও ছিল, কলেজের বন্ধুবান্ধবরা নিয়ে আমরা একটা এনজিও করেছিলাম, যেখানে আমরা বছরে 2টো করে প্রোগ্রাম করা, প্রত্যেকটা অকেশনে যারা আমাদের একদম ধরুন রাস্তায় পথশিশু, তাদেরকে কিছু আমাদের সামর্থ্য মতো, কলেজ স্টুডেন্ট তো বুঝতেই পারছে, সামর্থ্য মতো আমরা তাদের হাতে কিছু তুলে দেওয়া। তো সমাজের প্রতি একটা দায়িত্ব বলুন বা একটা মানে আমি এটা করছি, তাহলে আমার কি অবদান হতে পারে টুয়ার্ডস দ্য সোসাইটি, বা যারা আমাকে দেখে কিছু শিখতে চাইছে তাদের প্রতি। তো এই বিষয়টা আমার মধ্যে ছিল। তো এই দুটোর মিক্সচারে আপনি বলতে পারেন যে এখান থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু। মানে এইভাবেই হঠাৎ করেই শুরু, মনে হলো যে জীবন তো একটাই, তো এটা যখন করতে চাইছি, এটা করাই দেখেই যাক না। মানে ইচ্ছে থেকে করা, প্যাশন থেকে করা, কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট বা নিড থেকে করা নয়। কারণ তার আগেই দুজনেই আলাদা আলাদা রকমভাবে জীবনে এস্টাবলিশ ছিলাম। তো মানে হয় না যে মানে নিড থেকে নয়, প্যাশন থেকে করা, মানে ভালোবাসার জায়গা থেকে করা, ভালো লাগার একটা বিষয় ছিল। এবং ওই কিছু জিনিস থাকে যে আমরা হয়তো মুখে সবসময় প্রতিবাদটা করতে পারছি না, এমন একটা ঘটনা যেটা দেখলাম, কিন্তু মনে হচ্ছে এটার কিছু বলা আমার উচিত ছিল, কিন্তু হয়তো আমার বলা হলো না, তাহলে আমি কোথায় বলবো? এই বিভিন্ন বিষয় জমতে জমতে একটা প্ল্যাটফর্ম বেছে নেওয়া যেখানে আমি অনেক কিছু বলতে পারবো। এবং এটা শুরু হয়েছিল কতদিন আগে? শুরু হয়েছে প্রথম 2023-এ। আচ্ছা। সেখান থেকে হঠাৎ করেই যে বললাম শুরু হওয়া, একদিন মুর্শিদাবাদ ঘুরতে যেতে যেতে হঠাৎ করে আমরা, মানে বেশ 7 ঘন্টার জার্নি, তো জীবন নিয়ে ডিসকাস করছি। হঠাৎ করে আমরা সবাই খুব মানে একটা কবি ভাব এসেছিল যে কী করছি জীবনে, আরও কী করলে ভালো হয়। একটাই যেমন তখন ছেলে খুব ছোট, জাস্ট ছেলে 2 বছর হয়েছে, ওর জন্য আমাদের কী আকাঙ্ক্ষা, হ্যানা করতে করতে তখনই আমাদের দুজনের মধ্যে ডিসকাশন হতে হতে সেখানে আমার বোনও প্রেজেন্ট ছিল। বলছে তোরা একটা মানে এরকম কিছু একটা করে দেখ না, এত তোদের যখন বলার আছে, তোরা যখন এত কিছু বলতে চাস, তোরা যখন এত কিছু, আর আমি একটু প্রতিবাদী, মানে একটু অন্যায় কিছু দেখলে একটু প্রতিবাদ করার একটা টেন্ডেন্সি বা একটা মানে ওরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে আর কি। আমি করেওছি, সেজন্য নানান মানুষের কাছে খারাপও হয়েছি, কিন্তু ওটা আমার মধ্যে আছে। এবার আমি তখন দেখলাম যে সব কিছু মিলিয়ে মিশে এইটা আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম নিজের কথাগুলোকে রাখার জন্য। এবং আমাকে দেখে, আমার জার্নিটা দেখে, বা আমি যেভাবে সব কিছু ব্যালেন্স করছি সেটা দেখে আরও 5টা মেয়ে যদি ইন্সপায়ার হয়ে যদি সেইটাকে ইন্সপিরেশন হিসেবে যদি নিতে পারে, মোটোটা এটাই ছিল। যে মানে যাই দেখাই না কেন, তার মধ্যে আপনি যদি দেখেন খুব ভালো করে, তার মধ্যে একটা করে মেসেজ কিন্তু আমাদের থাকে, যে এটা আমরা মেসেজ যেটা আমরা ডেলিভার করতে চাইছি, তোমরা এটা বোঝো। এবং সেটা আমরা যতটা মানে চেষ্টা করি কমেডির মধ্যে দিয়ে ভালোভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে জিনিসটা সমাজের কাছে তুলে ধরা। এবং আপনাদের মানে পরিবারের প্রায় প্রত্যেকেই কিন্তু আপনার এই কন্টেন্টে থাকেন কোনো না কোনো একটা চরিত্র হিসেবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু মানে আপনার আপনার শাশুড়ি হিসেবেই বেশিরভাগ সময় উপস্থিত থাকছেন, আপনার হাজব্যান্ড সেও থাকেন, এবং আপনি তো থাকছেনই। তো এই যে সকলে মিলে কাজটা করছেন, তার মানে আপনার পরিবার থেকে আপনি একটা সাহায্য পেয়েছেন ভীষণভাবে। অবশ্যই। অনেকেই এটা প্রশ্ন করে যে উনি কি সত্যি তোমার শাশুড়ি মা নাকি তোমার মা?
নাকি তোমাদের কোনো মানে টাইড আপ কোনো কন্ট্যাক্ট? বললাম কিছুই নয়, উনি আমার শাশুড়ি মাই। এবার প্রথমে আমি আর আমার হাজব্যান্ড করতাম, হঠাৎ করে একটা রিলে একটা সিনে প্রয়োজন ছিল। এবার দেখুন, ওনারও হয়তো কোথাও না কোথাও এই ট্যালেন্টটা ভেতরে ছিল। যা হয়, আগেকার দিনের মানুষদের তো জিজ্ঞাসা করা হতো না যে তুমি কি করতে চাও, পড়াশুনো কমপ্লিট করে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো পড়াশুনো কমপ্লিট করে বিয়ে করে এসে শ্বশুরবাড়িতে থেকেছেন 30 বছর, তারপর ছেলের বউ এসছে। কিন্তু আমার সাথে ওনার বরাবরই সম্পর্ক খুব খুব ভালো, খুব মানে কুল অ্যান্ড কাম সম্পর্ক আর কি। এবার সেখানে দাঁড়িয়ে ওর ছেলেই মাকে বলে যে মা একটা সিন আছে একটু করে দাও, কারণ আবার নাহলে পারমিতাকে শাশুড়ি সাজতে হবে। তাই আমি বললাম যে না না, আমি আবার একবার শাশুড়ি সাজবো। বৌমা তুমি মাকে বলো না, মা ঠিক করে দেবে। আমরা মাকে একটু পুশ করি যে তুমি করে দাও। সেখানে দাঁড়িয়ে মাম্মাম বলে ঠিক আছে করে দিচ্ছি, কোনো ব্যাপার না। এবার ওই যে মাম্মাম করলো, ওটাই আমার কিন্তু ফার্স্ট বলতে পারেন ভাইরাল রিল, যেটাকে বলে এখন কার ল্যাঙ্গুয়েজে ভাইরাল রিল, ওটা আমার ভাইরাল রিল। তো ওইটাতে দেখে এবং মানুষের ওই যে মানে অথেন্টিসিটিটা যেটাকে বলে, যে সত্যি শাশুড়ি বৌমা দেখাচ্ছে, এইটা মানুষের খুব পছন্দ। মানে এটা আপনারা ঠিক সচেতনভাবে করেননি, একদম নয়, হয়ে গেছে তারপরে সেটা ক্লিক করে গেছে এবং তারপরে আপনারা সেটাকে বজায় রেখে গেছেন। আমরা সেটাকে বজায় রেখেছি। এবং তারপরে আমার মানে আমার হাজবেন্ডের যে ধরুন এই যে ভালোবাসাটা এটার প্রতি, এটা হয়তো কোথাও না কোথাও আমার শাশুড়ি মায়ের থেকেই এসলেন, কারণ আমাদের সবার থেকে এখন ওনার এন্থু সব থেকে বেশি। আপনি ওনাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে এই ভিডিওটায় কী কী কমেন্ট এসছে, উনি বলতে পারবেন। মানে ওনার রান্নাবান্না হয়ে গেল, উনি এখনও রান্নাবান্না নিজেই করেন, বাকি সব কিছু ধরুন লোকে টোকে সবাই করে দিচ্ছে, ওনার রান্নাবান্না হয়ে গেলে উনি যখন যেটুকু টাইমটা ওনার ধরুন অবসর সময়, উনি টিভি সিরিয়াল এইসব নয়, উনি নিজের চ্যানেলটাকে দেখবেন যে আমার কি কমেন্ট পড়লো, আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করবো। এই যে এই বয়সে এসেও এখনও যে এই যে এন্থুটা, মানে এইটা আমাদেরকে আরও বেশি মোটিভেট করে, যে উনি যদি এতটা মোটিভেটেড থাকতে পারেন তাহলে আমরা নয় কেন। এবং ওনার প্রচন্ড এনথুসিয়াজম, মানে এটা চল এটা করি, চল তার মানে ওই শাশুড়ি বৌমার যে একটা টিপিক্যাল যে একটা সম্পর্ক আমরা সাধারণত ভাবি যে মারমুখী সম্পর্ক, সেটা আপনাদের একদমই নেই। সেটা আমাদের একদমই নেই সেটা আমাদের একদমই। উনি বরাবরই খুব মানে কুল অ্যান্ড কাম, মানে এটাও কিন্তু একটা বার্তা উনি। এবং এটাই মানুষের, আমি অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে, এটা আমরা বলতে চাই না কারণ এটা আমরা সাসপেন্সে রাখি, বাট আজকে আমি হালকা করে একটু বললাম যে আমাদের সাথে সম্পর্ক খুব কুল অ্যান্ড কাম। উনি বরাবরই তাই, খুব বড্ড বেশি যে ইন্টারফেয়ারেন্স বা মানে কেন এখানে, বা ওই যে মামাজ বয় যেটাকে বলে, যে ছেলে বেরোচ্ছে মানে উনি উল্টে পড়ে গেলেন বেহোশ হয়ে, ওই ব্যাপারগুলো ওনার মধ্যে নেই। উনি একটু মানে নিজের মতো। আর এখন তো ওনার জগৎ বলতে এই যে মানে ফ্যামিলি, রান্না, চ্যানেল, নাতি, এইসব নিয়ে উনি ওনার মতো একদম মানে খুব আনন্দে একদম দিন কাটাচ্ছেন আর কি। আমাদের ওরকম মারমুখী সম্পর্কটা নেই। মানে এই যে আমি আজকে আসবো, তো আমি ধরুন ওনাকে কালকে বললাম, তো উনি খুব এক্সাইটেড আমার জন্য যে আমি আসবো, এবং একটু আগে আমার জন্য একটু রান্না করে দেওয়া, যে হ্যাঁ একটু আগে রান্না করে দেবো, খেয়ে দিয়ে চলে যাবি। তো এই ব্যাপারগুলো ওনার মানে এই সাপোর্টটা আমি ওনার কাছ থেকে সবসময় পেয়েছি, অলওয়েজ। ধরুন সোশ্যাল মিডিয়া এটা কতটা শক্তিশালী প্ল্যাটফর্ম বলে আপনার মনে হয়? আপনি যদি আমাকে এখন 2026-এ দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো প্রচণ্ড। কিন্তু সমস্যা হচ্ছে আমি মানে কি বলবো, এখানে তো মানে ধরুন দু রকমের বিষয়ই কিন্তু আসে, মানে ভালো এবং খারাপ দুটো দিকই যে কোনো বিষয়েরই থাকে, কিন্তু এটার ভালোর দিক কতটা বেশি? ভালোর দিক অনেকটা বেশি, জানেন তো, কিন্তু মানুষ সেটাকে কতটা ইউটিলাইজ করতে পারবে বা কতটা সেই লাইনটাকে মেনটেন করতে পারবে, এটাই হলো প্রত্যেকটা ভালো জিনিসকেই তো যেইটুকু যা নষ্ট মানুষই করছে, বলুন না। এই যে গাছ কেটে দেওয়া, বা এই যে নেচারকে নষ্ট করে বিল্ডিংয়ের পর বিল্ডিং দাঁড় করিয়ে দেওয়া, এইগুলোর জন্য আমাদের যা যা আজকে সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু মানুষের তৈরি করা সমস্যা। এবার সোশ্যাল মিডিয়ার পাওয়ার অত্যাধিক। 40 বছরের পুরনো বন্ধুবান্ধব একে অপরকে খুঁজে পেয়েছে। যেই ধরুন যে মানুষটা সারা জীবন লুকিয়ে লুকিয়ে লিখে এসছে তার লেখা, সে যখন সেটা সাহস করে একবার তার ফিডে লিখেছে, তখন সেখানে প্রচুর মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। কত আর্টিস্ট তাদের আঁকা বলুন, তাদের গান বলুন, তাদের শিল্পটাকে তুলে ধরতে পেরেছে। কিন্তু সমস্যা হলো এটাই যে কিছু মানুষ এটার ডিসঅ্যাডভান্টেজও নিয়ে যাচ্ছে। আপনাকে ওই লাইনটা মেনটেন করতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া, আপনি ক্যামেরাটা কখন অন করবেন আর কখন অফ করবেন, এই কন্ট্রোলটা আপনার ওপরে যদি না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কন্ট্রোল ওভার ইউর মাইন্ডের ওপরে ওই কন্ট্রোলটা খুব দরকার। হ্যাঁ দেখুন, ওটা তো একটা এআই, ওটা খালি অ্যালগোরিদম বোঝে, শেয়ার্স বোঝে, লাইকস বোঝে, ভিউজ বোঝে। এবার আমি যদি এমন একটা সময় ক্যামেরাটা অন করি, যেই সময় অন করলে মানুষের কিউরিয়াসিটি তো অনেকটা বেশি, সেটা প্রত্যেকটা মানুষের কিউরিয়াসিটি প্রত্যেকটা মানুষের আছে। এবার আমি এমন একটা সময় ক্যামেরা অন করলাম যেটাতে মানুষ কিউরিয়াস হয়ে আমার এই ভিডিওটা দেখবে, কিন্তু আমার ভিউজ এলো, আমার লাইকস এলো, আমার শেয়ারস এলো, প্রচুর লোক আমাকে দেখলো, কিন্তু আমি তো সেই আমার মানে এথিক্সের জায়গা থেকে সরে গেলাম।
সেই এথিক্সের জায়গা থেকে সরে গিয়ে ভিউজের জন্য বা টাকার জন্য যদি আপনি এটা করেন, তাহলে মানে আমার দাঁড়িয়ে যেটা মনে হয় যে আপনি এটা ডিসঅ্যাডভান্টেজ নিচ্ছেন, এবং আপনার দেখা দেখি আপনি আরও সমাজের 5টা বা 4টে বা 10টা লোককে ইনফ্লুয়েন্স করছেন যে এটা করা যায়, যেটা একদম আমি স্ট্রিক্টলি বিরুদ্ধে ছিলাম। তাহলে আপনার চোখে কন্টেন্ট ক্রিয়েটার সত্যিকারের কারা? মানে আপনি যেরকম একটা বিষয়কে কেন্দ্র করে এগোচ্ছেন, হ্যাঁ। কিন্তু এরকম এখন প্রচুর ভাইরাল হচ্ছে যেগুলো, সেগুলো বেশিরভাগই কিন্তু কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট নয়। কিন্তু তারাও নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই এস্টাবলিশ করছে, বা তারাও বলছে আমরাও কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, তাহলে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার কারা? প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনারা বলেন, আমি মনে করি যে যাদের ভিডিও দিয়ে আপনি ইন্সপিরেশন পান বা কোনো একটা মেসেজ পান, বা অন্তত পরীক্ষা আপনি মোটিভেট হতে পারেন, আমি সেটা বলে মনে করি। আমি যাদেরকে ফলো করি, আমি ধরুন যাদেরকে ফলো করি সোশ্যাল মিডিয়াতে, তারা প্রত্যেকেই কোনো না কোনো একটা মেসেজ বা বার্তা দেয়। আমি একটি মেয়েকে ফলো করি, ও অল ওভার কলকাতা বলুন বা দিল্লি বলুন, অল ওভার ইন্ডিয়াতে বলুন, যাদের হেল্প প্রয়োজন সেই ভিডিওটাও তৈরি করে যে এই মানুষটার এই পরিস্থিতি, এবং সেখানে তাকে, এবং আপনি সোশ্যাল মিডিয়ার পাওয়ার জিজ্ঞেস করছিলেন না, সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল যে সেখানে একটা অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে সবাই মিলে যে যার যেরকম কন্ট্রিবিউশন সেখানে দেওয়া, এবং তারপরে ও যে সেই কাজটা করে সেটাও কিন্তু ও ভিডিওটা করে দেখায়। কিন্তু মানুষটা বাড়িটা রিনোভেট করে দেওয়া বা দোকানটাকে রিনোভেট করে দেওয়া, তাকে একটু প্রপার ইউটেন্সিলস কিনে দেওয়া, তার জন্য একটা নতুন চশমা জামা কাপড়, সেগুলো ও করে, এবং আমি ওকে কন্টেন্ট ক্রিয়েটর বলে মনে করি, কারণ ও সমাজের একটা ভালো দিক তুলে ধরছে যে আমরা এভাবে হেল্প করেও মানুষদেরকে দাঁড় করাতে পারি, এবং ও না তাদেরকে সবসময় কিছু না কিছু চেষ্টা করে তাদের বিজনেস বলুন বা তাদেরকে কোনোভাবে বলুন ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার, এবং তার প্রচুর মানুষ কিন্তু ওকে সাহায্য করে। আপনি যদি বলেন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার যারা তার পেছনে হোমওয়ার্ক করে, যারা ভাবে যে এই ভিডিওটা আমি বানালে এটার ইম্প্যাক্টটা কী হতে, জাস্ট বানাতে হয় বলে বানায় না, যে হ্যাঁ একটা যা হোক কিছুটা বানাতে হবে, অ্যালগোরিদমটা যেন নষ্ট না হয়ে যায়, টাকাটা যেন প্রত্যেক মাসে ঢোকে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে যখন 1 লাখ লোক দেখছে, এই 1 লাখ লোক আপনাকে দেখে কি শিখলো। আমার ভিডিওর দ্বারা আমি যেটা চেষ্টা করি বলার, যে মেয়েরা নানান রকম সিচুয়েশান যেগুলো ফেস করে শ্বশুরবাড়িতে, সবাই তো একরকম লাকি হয় না, ফেস করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন এটা তুলে ধরি জানেন, যাতে ওই মেয়েটার এটা না মনে হয় যে সে একা, তার সাথে আরও এরকম মানুষ আছে যারা এটাকে ফেস করছে, এবং তারা প্রত্যেকে ডেলি এই স্ট্রাগলটাকে, কিন্তু তারা বেঁচে আছে এই স্ট্রাগলটা করে, প্রতি মুহূর্তে তারা লড়ছে। কারণ আপনি যদি আমার কমেন্ট সেকশন দেখেন, সেখানে দেখবেন মানুষ, তো এটা তো পুরো আমার বাড়ির গল্প, এটা তো পুরো আমার গল্প, এটা তো পুরো আমার শাশুড়ির গল্প, এবং তারা কিন্তু 15 বছর 10 বছর 8 বছর 12 বছর এই সিচুয়েশনটার সাথে লড়েছে। আমি তো দেখাচ্ছি, তারা কিন্তু অ্যাকচুয়ালি লড়ছে। এখানে ধরুন একটা বিষয় থাকে, ধরুন আমরা যখন কোনো মানুষকে দেখি কোনো একটা বিষয় নিয়ে তিনি কোনো একটা নিজস্বতা, তার ক্রিয়েশন রাখলেন, আমাদের মনে হয় যে আচ্ছা ওই মানুষটার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, আচ্ছা উনি ওনার শাশুড়ির সাথে এরকম একটা ভিডিও বানিয়েছেন, তার মানে হয়তো উনি শাশুড়ির দ্বারা ভীষণভাবে আক্রান্ত, কিংবা মানে আমরা নেগেটিভটা ভেবে নিই, তার মানে নিশ্চয়ই ওনার ফ্যামিলিতে এটা আছে। এবার ধরুন আপনার এইটা, আপনাকে তো এটা হজম করতে হয়। একদম একদম। হ্যাঁ, এইটা মানে এটা কতদিনে শিখতে পেরেছেন, নাকি এটা জানতেনই যে এইটা স্বাভাবিক, এবং এটাকে নেওয়াটা কতটা সহজ হয়েছিল আপনার কাছে? কিছুটা জানতাম, তাও দেখুন খারাপ তো লাগে যখন কারণ মানুষ, এটাও ব্যাপার হচ্ছে জানেন তো, মানুষ এখন আর ভেবে লেখে না, যা হোক একটা কিছু লিখতে হবে, যা হোক একটা কিছু বলতে হবে। এমন একটা কমেন্ট হলো যেটা পড়ে আপনার মনে ভীষণ খারাপ কষ্ট লাগলো, এবং সেই কষ্টটা অনেকে খুব চট করে কাটিয়ে ওঠে, অনেকে আবার সেটা ভীষণ তাকে প্রভাবিত করে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে লাকিলি বলতে গেলে আমি ভীষণ স্ট্রং হেডেড একটা মানুষ, আমাকে চট করে কিছু মানে ছুতে পারে না, যতক্ষণ না আমি ইমোশনালি জিনিসটার প্রতি, মানে যতক্ষণ না মানে, হ্যাঁ অবভিয়াসলি ভিডিওটার সাথে আমি ইমোশনালি কানেক্টেড, বাট যারা ধরুন কমেন্ট করছে তাদের সাথে যেহেতু আমার কোনো ইমোশনাল বন্ডিংটা নেই, আমি জানি যে তারা এটা বলতে পারে বা করতে পারে, বাট তা সত্ত্বেও আমি বলবো দেয়ার আর অ্যাট টাইমস যখন সেটা আমাদের ওপর কিন্তু প্রভাব ফেলে, যখন সেটা একজনের জায়গায় ধরুন একাধিক লোক হয়ে যায়, 5 জন 6 জন হয়ে যায়, তখন আমাদের উপর এটা এফেক্ট পড়ে। কারণ মানুষ লেখার সময় ভাবে না যে আমরা এটা লিখছি আদৌ তো এটা লেখার প্রয়োজন আছে কিনা, লিখতে হয়, লিখে দিলাম।
এবার কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আমার ফ্যামিলি খুব আমাকে হেল্প করেছে। মানে আমার ফ্যামিলি বলতে আমি শুধু আমার হাজব্যান্ড শাশুড়ি বলবো না, সবাই, এভরিবডি। মানে ধরুন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমার নিজের বাবা মা, আমার বোনের হাজব্যান্ড, তাদের পেরেন্টস, মানে আমি সাপোর্টটা বা ভালোবাসাটা সবার কাছ থেকে পেয়েছি। আমার ননদ বলুন, মানে আমার জ্যাঠা শ্বশুররা আছে, এভরিওয়ান, আমার জ্যাঠা শাশুড়িরা আছে, মানে জেঠি শাশুড়ি আর কি, যারা প্রত্যেকে, আমার শ্বশুর শাশুড়ি, এভরিওয়ান, তাদের প্রত্যেকে ভেবেছে যে তুমি যে কাজটা করছো খুব ভালো একটা কাজ করছো, খুব ভালোভাবে একটা কাজ করছো, খুব ভালো। তো কে কী বললো সেটা ইম্পর্টেন্ট নয়। যদি 100টা কমেন্ট পড়ে তার মধ্যে যদি 98টা ভালো হয়, ইউ ফোকাস অন দ্য গুড পার্ট। বাকি দুটো তোমার এই নেগেটিভিটি তোমাকে এটা ফেস করতে হবে, সেটা প্রত্যেকটা লোককে ফোকাস করতে, মানে ফেস করতে আর সেটা হয়েছে। তো যে কোনো পেশার ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো আপনি এটাকে দেখতে পাচ্ছেন কারণ এটা আপনার চোখের সামনে ঘটছে বলে। অফিস পলিটিক্স কি হচ্ছে না? সেখানে কি ড্র্যাগ ডাউন কেউ হচ্ছে না? হচ্ছে তো, প্রত্যেকটা অফিসে হচ্ছে, প্রত্যেকটা ফিল্ডে হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ নিজের জীবনে একটা করে ব্যাটল কিন্তু তারা লড়ছে। নিজস্ব একটা যুদ্ধক্ষেত্র প্রত্যেকেরই থাকে, প্রত্যেকের আছে। আচ্ছা, নারী হিসেবে আপনার এই যুদ্ধটা, সেটা কি মানে কোথাও একটা আপনি বাড়তি সুবিধা পেয়েছেন নাকি অসুবিধার জায়গাটা বেশি তৈরি করেছে? আমি দুটোই পেয়েছি। আমি যদি খুব ভালোভাবে বলি তাহলে, মানে যেহেতু ফ্যামিলি খুব সাপোর্টিভ, বাপি মা ছোটবেলা থেকে খুব সাপোর্টিভ ছিল, তো সেই জায়গা দাঁড়িয়ে আমি যদি বলি ফ্যামিলি হিসেবে আমি ভেরি ব্লেসড সেদিক দিয়ে। কিন্তু অসুবিধে কোথা থেকে হয়েছে বলুন তো? ওর কাছে তো এটা ইজি, ওর তো বাবা এস্টাবলিশড, ওর কাছে এটা কোনো ব্যাপার নয়। ম্যামের সাথে খুব ভালো সম্পর্ক, বা আমাকে এটাও শুনতে হয়েছে ও তো দেখতে ভালো, ও তো একটু ফুটেজ পাবেই। ব্যাপারটা সেটা, মানে আমাকে আমার যোগ্যতার থেকে বেশি অন্য বিষয়গুলো নিয়ে বেশি করে আমাকে জাজ করা হয়েছে। ভালো বন্ধু যদি বলেন, প্রকৃত বন্ধু যদি বলেন, সেটা আমার জীবনে খুব কম। কারণ আমি মানুষের জেলেসিটা অনেকটা ছোট বয়স থেকে প্রচণ্ড পরিমাণ ফেস করেছি। মানুষ এটা বুঝতে পারছে না। আপনি ধরুন আপনার মাসের শেষে একটা মোটা টাকা স্যালারি ক্রেডিট হলো, হ্যাঁ ওর তো অনেক টাকা স্যালারি, ওর তো এটা হবে, কিন্তু সেই স্যালারিটা ক্রেডিট করানোর জন্য আপনি যে সারা মাস যে খাটনিটা খাটছেন সেটা কেউ অ্যাকনলেজ করবে না। তো আমি সুবিধে অসুবিধে দুটোই ফেস করেছি। ধরুন আপনার এই যে কন্টেন্ট, এখানে মানে বেশিরভাগ ক্ষেত্রেই যে দেখা যায় যে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়েই আপনি তুলে ধরেন, মানে দুই বৌমার মধ্যে লড়াই, সেখানে শাশুড়ি একটা পার্শিয়ালিটি করছেন ছোট বৌমা এবং বড় বৌমার মধ্যে, কিংবা কোনো একটা সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যেটা প্রাসঙ্গিক থাকে আপনি সেটাও নিয়ে আসেন। তো এইগুলো করার জন্য আপনাকে সবসময় হোমওয়ার্ক করে যেতে হয়। একদম তাই। সবথেকে বেশি হচ্ছে মানুষকে স্টাডি করতে হয়, আমাকে ভীষণভাবে স্টাডি করতে হয় যে কি ঘটছে, কেন ঘটছে, মানুষের সাইকোলজিটা বুঝতে হয় যে এই পেছনে এই যে ঘটনাটা ঘটলো বা এই যে একটা অশান্তি হলো, এর পেছনে সাইকোলজিটা কি, এটা কেন ঘটলো। এবার যেহেতু আমি এতটা ওয়াইড রেঞ্জ অফ মানুষের সাথে মিশি, এবং অনেকে মানে আমার কাজের জায়গায় বলুন, যারা ধরুন আমার সাথে কাজ করে, তারা অনেকে হয়তো অনেক সময় অনেক কিছু শেয়ার করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে তারা কি ফেস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওই হোমওয়ার্কটা কিন্তু আমার মানুষের থেকে, মানে আমার হোমওয়ার্কটা প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক, থিওরিটিক্যাল হোমওয়ার্ক কিন্তু নয়। মানে আমি কাগজে কলমে হোমওয়ার্কটা করি না, আমার হোমওয়ার্কটা হয় মানে ওয়েন আই টক টু ইচ অ্যান্ড এভরি পার্সন। যখন আমাকে কেউ এসে কিছু শেয়ার করছে, বা আমি যখন ধরুন আমার নিজেরও পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে ধরুন, বা আমি হয়তো এটা এরকম হতে পারতো, বা হয়তো এটা এরকম হয়েওছে হয়তো কম বেশি। কারণ কোনো মানুষ এটা বলতে পারে না যে আমি বিয়ের পর থেকে একদম সব কিছু একদম পারফেক্টলি সব কিছু ফেস করেছি, সেটা নয়। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কম বেশি লোজ আপস অ্যান্ড ডাউনস থাকে। তো আমার যখন আমার ফ্যামিলির মধ্যে গেছে বা কিছু গেছে, সেখান থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি সেটাও আমি এর থ্রু দিয়ে এখান থেকে আমি বোঝাবার চেষ্টা করেছি মানুষের কাছে। তো আমার হোমওয়ার্কটা হয়ে যায় ফ্রম এভরি পার্সন। প্রত্যেকটা মানুষের স্টোরি বলতে পারেন আমার কাছে ওয়ান টাইপ অফ হোমওয়ার্ক। এবং এটা যখন আমি তুলে ধরা স্টার্ট করি তখন আমি বুঝতে পারি যে এটা কত মানুষের জীবন কাহিনী। আমি ভেবেছিলাম হয়তো একা একজনের না, একই রকম স্টোরি হয়তো আরও 100 জনের আছে। এই যে আমার ছোটো বউ বড় বউয়ের যে ব্যাপারটা, এটা আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা, আমার প্রথম তার এই স্ট্রাগলটা নিয়ে আর কি। এবং সেখান থেকে তারপর আমাদের ক্রিয়েটিভিটি, সেখান থেকে তারপর আমাদের নিজস্বতা, ক্রিয়েটিভিটি। কারণ তুলে ধরার বিষয়টা মানে একটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কিছু বলতে হবে। তো সেটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ক্রিয়েটিভিটি। কিন্তু ধরুন আমি মানে ওকে প্রথম দেখলাম যে ওইটা স্ট্রাগল করছে ওর যাকে নিয়ে, তো ওইখান থেকে আমি যে ওই আইডিয়াটা যখন আমি পেলাম, এবার তখন আমি আমাকে বললাম যে আমরা এই একটা কনসেপ্টটাকে একটু এক্সপ্লোর করি না। আপনার কতটা মনে হয় যে একটা মেয়ের নিজস্ব কিছু একটা জগৎ বা তার নিজের পায়ে দাঁড়ানোটা কতটা জরুরি? খুব দরকার। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে
এটাই বলে আসছি, এবং আমি এখনও দাঁড়িয়ে এটাই বলতে চাই, যারা যারা আমাকে আজকে শুনছেন, যারা মানে আনম্যারিড, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে কোনো টাইম লাইন নেই, কোনো দৌড়াদৌড়ি নেই, দের ইজ নো রেস, দের ইজ নো রাশ। তুমি তোমার টাইম লাইন অনুযায়ী চলো। তোমার যদি মনে হয় যে তুমি বিয়ের জন্য রেডি, কারণ বিয়ে মানে কিন্তু একটা হিউজ রেসপন্সিবিলিটি, দুটো ফ্যামিলিকে একসাথে ম্যানেজ করা, এবং ইটস নট লাইক তখন কিন্তু আর মা নেই, তখন কিন্তু তোমার ওপরে কিছু কিছু দায়িত্ব চলে আসে। যখন আমরা মায়ের কাছে থাকি তখন জিনিসপত্রগুলো অনেকটা ইজি হয়ে যায়, কারণ তখন সেই দায়িত্বগুলো সবটাই তোমার মা পালন করছে। তো কিছু দায়িত্ব আসেই। আজকে অনেকে বলে না বিয়ের পরে কোনো চেঞ্জেস আসবে না, এটা তো অ্যাডামেন্ট হয়ে যাওয়া, এটা হয় না কখনো। আপনি একটা কমপ্লিট একটা নতুন ফ্যামিলিকে আমার লাইফে আপনি যখন আনছেন, ওনাদেরকে যেরকম কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, আপনাকেও তো কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার কিছু লাইফস্টাইল চাই, আমি 12টায় উঠতাম, আমি 12টাতেই উঠবো, এটা হয় না। এবার আপনার শ্বশুরবাড়িতে যদি সকালে 8টার সময় যদি একটা পুজোর কোনো ব্যাপার থাকে, আপনি যদি অ্যাডামেন্টের মতো বলেন যে আমি 12টাতেই উঠবো, তো সেই ক্ষেত্রে তখন অশান্তি হওয়াটাই স্বাভাবিক। তো মানে আমি নারীবাদী হয়ে এটা বলবো না যে মেয়েরা যেটা বলবে সেটাই ঠিক, একদমই নয়। অ্যাডজাস্টমেন্টটা দুতরফা হতে হবে, আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে, যাদের বাড়িতে আমরা যাচ্ছি তাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজস্ব একটা জগৎ, ওখান থেকে বেরিয়ে আসার পরে বা ওখানে মানে আপনি যেরকম টাইমটা কাটাচ্ছেন, তারপরে নিজের একটা অফিস বা নিজের একটা প্যাশন বা নিজের একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা থাকাটা খুব প্রয়োজন। নাহলে যে কোনো মানুষ আস্তে আস্তে স্যানিটি লুজ করবে। আর যখনই আপনার নিজের পরিচয়টা আপনি যখন তুলে ধরতে পারবেন না, বা আপনার নিজের কথাগুলো যখন আপনার ভোকাল কর্ডটা আস্তে আস্তে যখন বন্ধ হয়ে যাবে না, তখন ওখান থেকেই সমস্যাগুলো অ্যারাইজ করে। তো নিজের বেসিক কাজটুকু বা নিজের বেসিক শখ আহ্লাদগুলো পূরণ করার মতো যদি পজিশনে আপনি নিজে যদি থাকেন, সেটা আপনাকে একটা অন্যরকম শান্তি, মানসিক শান্তি দেয়। আর মানসিক শান্তি যেখানে যে মানুষের কাছে থাকবে না, অনেক সময় অনেক প্রবলেমেটিক সিচুয়েশান থেকে সে অনেক শান্তভাবে বেরিয়ে আসতে পারবে। সবসময় কিন্তু প্রবলেমটা বড় হয় না, কিন্তু মানুষের রিয়াকশানটা অনেক বড় হয়ে যায়। এবং ধরুন একটা মেয়ে যখন সে তখন অন্য একটা পরিবারে যাচ্ছে, সেখানে গিয়ে সে যেমন আপনি যেমন বললেন যে সে তার যে নিজস্ব বাড়ি, নিজের মা বাবা, একদম সেই ছাতার তলা থেকে সরে যাচ্ছে এবং আসছে। অন্য একটা পরিবারে গিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া, তার এবং উভয় তো অ্যাডজাস্টমেন্টটা দরকার। এবার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িকে কিন্তু অনেকটা ওই আমরা অনেক সময় ভাবি যে ওনাকে নিজের মা করে নেবো, মানে এটাই তো সমস্যা হয়ে মানে দাঁড়ায়। শ্বশুর বাড়িতে গিয়ে ওনার আমার হাজব্যান্ডের মা, উনিও তো আমার মাই। এটাই তো সমস্যা হয়ে দাঁড়ায়। এই যে এক্সপেকটেশনটা আপনি করে নিলেন যে আমার হাজব্যান্ডের মা আমার মা, এখানে আপনি এক্সপেকটেশনটা অন্য জায়গায় ভুল করলেন। এবার সেই এক্সপেকটেশনটা যখন উনি মিট করতে পারেন না, তখন আপনার রাগ হয় ওনার প্রতি, সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়। আপনাকে বুঝতে হবে যে ওটা আমার শাশুড়ি মা, আপনাকে ওনাকে শাশুড়ি মায়ের মতনই ডিল করতে হবে। মা একজনই হয়, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না, বা বাবাও বাবাই হয়। শ্বশুর শাশুড়ি তোমার শ্বশুর শাশুড়ি, তারা অবশ্যই তোমার মাথার উপর একটা গাছের মতো, নিশ্চয়ই তাদেরকে সম্মান করা নিশ্চয়ই উচিত, কিন্তু এই এক্সপেকটেশনটা রাখাটা ভুল যে তারা আমার বাবা মা। এই এক্সপেকটেশনটা যদি আপনি না রাখেন, অর্ধেক সমস্যা ওখানেই মিটে যাবে। একজন মানুষকে আমরা দেখি তার উপার্জন দিয়ে, তার কতটা ক্ষমতা, অবশ্যই। এটা দিয়ে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাও কিন্তু আপনার কন্টেন্টে বারবার করে আসে, একটা মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা খুব দরকার এটা। দেখুন, আমি একটা কথা মনে করি, তেলা মাথায় তেল সবাই দেয়, এটা আমি মনে করি। আপনি আপনার থেকে, আপনি উপার্জনের দিক দিয়ে যদি বলুন, বা আমাদের সোসাইটি এখন যে স্টেটাস যেটাকে বলে সেদিক থেকে, আপনি আপনার ইকুয়াল স্টেটাস বা আপনার থেকে যে মানে ধরুন আরও বেশি লাইফস্টাইলটাকে আরেকটু বেশি এক্সট্রাভ্যাগেন্টলি ইউজ করে, আপনি তার সামনে তো এমনিও কিছু রিয়্যাক্ট করবেন না। কিন্তু আপনি আপনার কাছে যে কাজ করছে, বা আপনার যারা ধরুন কালিগস বা আপনার নিচে যারা কাজ করছে, আপনি তাদেরকে যেভাবে ট্রিট করেন, সেটা অ্যাকচুয়ালি শো করে যে আপনি মানুষটা কীরকম। কারণ তাদের ওপরে জোটপাট করাটা বা তাদের ওপরে রাগ করাটা বা তাদেরকে দুটো কথা বলাটা ইজি হয়ে যায়। ওই যে অনেকে এসে বলে না যে আমার মুড খারাপ ছিল, ওই জন্য আমি বলে দিয়েছি। তার মুড খারাপ ছিল মানলাম, কিন্তু সে কিন্তু তার অফিসের বসের কাছে গিয়ে এটা কখনো বলতে পারবে না। আপনাকে যদি সে বলে দিতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তার মানে সে এটা বলতে পারে, কিন্তু সে জানে যেটা কোথায় বলা যায়, কোথায় বলা যায় না। তো আমি মানুষকে ওটা দিয়ে বিচার করি যে মানুষ যখন কিভাবে মানুষের সাথে বিহেভ করে। আমি যেটা মনে করি, আমাদের ধরুন যারা বাড়িতে বা অফিসে যারা আমাদের কাজটা করে দিচ্ছে, আমাদের লাইফটা কিন্তু ইজি হচ্ছে কারণ তারা কাজটা করে দিচ্ছে। তাই তারা যদি না করতো, তাহলে কিন্তু আজকে আমি বা অন্য যে কেউ আমরা এই এসি রুমে বসে বা একটা কমফোর্টেবল চেয়ারে বসে এই কথাটা বলতে পারতাম না। তো তাদের ওই পরিশ্রমটাকে বা তারা যে আমাদের জীবনটাকে কতটা সহজ করে দিচ্ছে, সেটা আপনাকে সেই রেসপেক্টটুকু তো আপনাকে দিতেই হবে অবশ্যই। আপনাদের মতো যারা সাকসেসফুলি কন্টেন্ট ক্রিয়েশন করছেন, সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার,
তাদের দেখে যারা এখন ভাবছেন যে না আমরাও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই, তাদের জন্য আপনার কি বলার আছে? প্রথমত তো যেহেতু আজকে আমি এই টার্মটা আপনার কাছ থেকে শুনলাম যে আমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার, এটা শুনতে ভীষণ ভালো লাগে, কারণ প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। তো একটা ভিডিও না চললেও তখন মনে হয় যে ইস এটা কেন হলো না, ওটা কেন হলো না, এবং তার সাথে একটা ফুল টাইম মম, তার সাথে নিজেদের কাজ, নিজেদের প্রফেশন সব কিছুই রয়েছে। তো সব কিছু জাম্বেল আপ করে, এবং আমি মনে করি যে হ্যাঁ সবাই আমার হচ্ছে এত ব্যস্ত থাকতে ভালোবাসি, বিজি থাকাটা খুব দরকার, কাজের মধ্যে থাকাটা খুব দরকার, নিজের একটা কাজের মধ্যে থাকাটা খুব দরকার। এবং সেখানে দাঁড়িয়ে আমি যেটা মনে করি যে যাদের জন্য আজকে আমি এই টার্মটা পেলাম, প্রথমত তাদেরকে একটা থ্যাংক ইউ, কারণ তারা আজকে আমার মানে আজকে তারা না থাকলে আমি কখনো এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। তাদের মানে প্রথম আমার এরকম কিছু ভিউয়ার্স আছে যারা প্রথম দিন থেকে আমার সাথে আছে, এখনও আছে, আগামী দিনেও থাকবে। তো তাদেরকে পাশে থাকার জন্য আমি আগে ধন্যবাদ বলতে চাই। এবং যারা এটা দেখে ভাবছো যে এরকম করতে চাও, তারা অবশ্যই করতে পারো, এগিয়ে আসতে পারো, কিন্তু ওই যে বললাম যে কিছু বাউন্ডারিজ কিন্তু একটু মেনটেন করাটা খুব দরকার। ক্যামেরাটা সবসময় সব জায়গায় অন করা যায় না, এটা বুঝতে হবে। এটা তো বেশ ইন্টারেস্টিং হচ্ছে, ক্যামেরাটা একটু অন করে দিই, এটাতে একটু ঝামেলার গন্ধ মনে হচ্ছে, ক্যামেরাটা অন করে দিই। এটা করো না, নিজের এথিক্সের জায়গাটাকে বিলিয়ে দিও না, নিজের মনুষ্যত্বটাকে নষ্ট করে দিও না, জাস্ট বিকজ তোমার ভিউ আসবে বলে আরেকটা মানুষকে সেটাকে মানে সেই মানুষটার উপরে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করা বা তাকে কোনো রকমভাবে অসম্মান করা, এইগুলো করো না। যা করো নিজের ট্যালেন্টের ওপরে করো, নিজের হার্ডওয়ার্কের ওপর দিয়ে করো। সময় লাগবে, হয়তো যে ওরমভাবে করছে তার রিলটা হয়তো 24 ঘন্টা ভাইরাল হবে, তোমার হয়তো 3 বছর 2 বছর সময় লাগবে, কিন্তু তোমার সাকসেসটা স্লো হলেও গ্র্যাজুয়ালি হবে এবং সেটা কনসিস্টেন্ট হবে। আর যারা ওরকমভাবে বড় হয় তারা ওরকমভাবে কিন্তু পড়েও যায় আবার। তো ওই যে বললাম, এথিক্স মনুষ্যত্ব বজায় রেখে, ওই লাইনটা মেনটেন রেখে, এবং নিজেদের ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক দিয়ে যদি যারা এগিয়ে আসতে চাও, আমি তাদেরকে বলবো যে তারা প্লিজ এগিয়ে এসো, কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক ভালো ভালো আর্টিস্ট দিয়েছে, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার্স দিয়েছে, এবং মানে মানুষের কাছে একটা মানে আলাদা রকমের বিনোদনের জায়গা হয়ে গেছে। প্রচুর মানুষের স্ক্রল করার ব্যাপারটা একটা চলে এসছে আর কি, এটা মানুষ খুব ভালোবাসে। আমরা অনেক কিছু জানতেও পারি, অনেক লোকেশনের ব্যাপারে, অনেক রেস্টুরেন্টের ব্যাপারে, যারা ধরুন খাবার দাবার দেখায়, বিভিন্ন রকমের ব্লগিং হয়, তো সেটাতে আমাদের ইন্সপায়ারও করে। তো অনেক কিছু ভালো দিকতে আছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে আমরা সবাই মিলে সমাজটাকে একটু ভালোর দিকে নিয়ে যাব, আমরা কিন্তু পারবো। মান আর হুঁশটা বজায় রেখে যদি কন্টেন্ট করা যায়, তাহলে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার এবং মানুষ দুটোই হওয়া যাবে। আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অনেকটা উপরে উঠে গেলাম, কিন্তু মানুষ হিসেবে আমি নেমে গেলাম, ওই রকম সাকসেসের আমার মনে হয় না কিছু মানে আছে বলে। আর আমি খুব বেশি বিশ্বাস করি কর্মাতে, এটা আমি বাকি সবাইকে বলবো, জাস্ট কর্মাতে বিশ্বাস করো, ভালো কাজ করো, রিটার্নস ডেফিনেটলি ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার সবাইকে।